রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সাথে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ বিষয়, সংলাপ প্রয়োজন। আরাকচির সঙ্গে ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আল জায়ানির মন্তব্য। ইসরায়েলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি, জাতিসংঘে ইরানি দূতের মন্তব্য। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, পিটিআইকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আরজিকর হাসপাতাল কাণ্ড, ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে 15 দিনের জেল হেফাজতের নির্দেশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং তেহরান ও মানামার মধ্যে যৌথ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের আশা প্রকাশ করেছেন। গতকাল রাতে এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী এই আশা ব্যক্ত করেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় আব্বাস আরাকচিকে অভিনন্দন জানান। ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের বিষয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। নতুন যুগে দুদেশের মধ্যে যৌথ রাজনৈতিক সংলাপ হবে। ফোনালাপে আরাকচি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন। দুই মন্ত্রী চুক্তির অবকাঠামোর মধ্যে থেকে আলোচনা এবং মত বিনিময় অব্যাহত রাখার উপর জোর দেন। এর আগে গত মাসে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকের কানে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আল জায়ানির সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তিনি গাজায় নারী, শিশু এবং অন্যান্য নিরীহ মানুষের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও অপরাধের ধারাবাহিকতার প্রতি ইঙ্গিত করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যখন ভয়াবহ বর্বরতার মধ্য দিয়ে ফিলিস্তিনের নিরপরাধ জনগণকে হত্যা করছে এবং গাজা উপত্যকায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে অবমাননা করছে, তখন আরব শাসকরা অলস ও নির্বিকার বসে আছে। গতকাল বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। তার এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আব্দুল মালিক বলেন, আরব দেশগুলো এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান না নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআনের অপবিত্রতা দেখছে। তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য জিহাদি চেতনার গুরুত্ব উল্লেখ করে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করলে মুসলমানেরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে। আনসারুল্লাহ নেতা বলেন, কিছু আরব দেশ এবং সরকার ইহুদিবাদী শত্রুকে শান্ত করার চেষ্টা করে এবং তাদের সুরক্ষা দেওয়ার বিনিময়ে ছাড় দিয়ে চলে, কিন্তু এই আরব শাসকরা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর আন্তর্জাতিক নজরদারিরও আহ্বান জানান তিনি। পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের দেওয়া বক্তৃতা ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে, যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক, উদ্বেগজনক। ইসরায়েলের এসব পরমাণু অস্ত্র আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। ইরানি রাষ্ট্রদূত জোরালো ভাষায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কোনো পূর্ব শর্ত ছাড়াই ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে বাধ্য করা। ধারণা করা হয় ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী ইসরায়েলের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দী লোকজনের পরিবারের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেন ইসরায়েলকে বাদ দিয়েই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দীদের মুক্তির জন্য চুক্তি করেন। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের সাথে দেশটির বন্দী নাগরিকদের পরিবারগুলোর বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। তারা পরিষ্কার করে বলেছেন, প্রশাসনকে এখন এমনভাবে চুক্তি করার চিন্তা করতে হবে যেখানে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকবে না। গাজায় বন্দী নাগরিকদের পরিবারগুলো এবং মার্কিন প্রশাসনের কোনো কোনো কর্মকর্তা বিশ্বাস করতে শুরু করেছেন যে নেতানিয়াহু হামাসের সাথে বন্দী মুক্তির বিষয়ে কোনো চুক্তি করবে না। ওই বৈঠকের সাথে ঘনিষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামাসের সাথে একতরফা চুক্তির সম্ভাবনা কম, তবে হামাসের হাতে থাকা বন্দীদের একটি তালিকা মার্কিন প্রশাসন তৈরি করেছে। এ ধরনের চুক্তি হলে তাতে হামাস লাভবান হবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস একথা বলেন। দুদেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই, বিষয়টির সমাধান হতেই হবে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তাড়া বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়। সেই মামলায় সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে বিচারক বিরক্তির সুরে প্রশ্ন করেন, তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব? মামলার শুনানি শুরু হওয়ার পর দীর্ঘক্ষণ সিবিআই এর আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সিবিআই এর পক্ষ থেকে শুনানিতে ছিলেন একজন সহকারী তদন্তকারী কর্মকর্তা। পরে অবশ্য সিবিআই এর আইনজীবী আদালতে পৌঁছান। অভিযুক্তকে 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় আবারও দিন বদলের ডাক দিলেন রিমঝিম সিংহের মেয়েরা। গত 14 আগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/en। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থনে বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ব্যাপারে ওই মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত 40,000 শিশু নিহতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইহুদিবাদী জল্লাদদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে গণবিক্ষোভ দেখা দিয়েছে তা থেকে বোঝা যায় ইসরায়েল পতনের মুখে রয়েছে। বরং বলা ভালো, এই অবৈধ সরকার নিশ্চিহ্ন হবার পথে রয়েছে। তেহরানের জুমার খতিব আরও বলেন, ইহুদিবাদী সরকার বর্তমান বিশ্বের দৃশ্যপট থেকে উধাও হওয়া উচিত। তিনি আরও বলেন, গাজায় যে অপরাধ সংগঠিত হচ্ছে তা প্রমাণ করে যে ইহুদিবাদী ইসরায়েল একটি হত্যাকারী, দুর্নীতিবাদ, যুদ্ধবাজ এবং রক্ত পিপাসু অবৈধ সরকার।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার 50,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ফার্স্ট বার্তা সংস্থা আরও জানায়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমী বলে মন্তব্য করেছেন। তিনি গুরুত্ব আরোপ করে বলেছেন, গাজার যুদ্ধ অবস্থায় অব্যাহত রয়েছে এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকো গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকার দক্ষিণ ও কেন্দ্রের 10 লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্যের রেশন পায়নি। গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং অবরোধ ও দখল করে রাখায় গাজার 20 লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠী খাবার পানীয় ঠিকমতো পাচ্ছে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন ও রকেটের সাহায্যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গতকাল সন্ধ্যায় সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন এবং BM-21 গ্রাদ রকেট দিয়ে ইসরায়েলের রামতালি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আল সাহল ব্যাটালিয়নের সদর দপ্তরেও ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ারা ব্যারাকের দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড 300 সদর দপ্তরেও হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের এসব অপরাধের জবাব দেওয়া হয়েছে। এদিকে তাইহাত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের আল মালিকিয়া ঘাঁটিতেও বোমা বর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে দোনবাস এলাকা মস্কোর নিয়ন্ত্রণে নেওয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় 30 মাস পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন। গতকাল রাশিয়ার ভ্লাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় পুতিন কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যে হামলা চালিয়েছে তা দোনবাসকে দখল করার কাজ আরও সহজ করে দিয়েছে। পুতিন বলেন, শত্রুদের কুরস্কে লক্ষ্য ছিল আমাদের উদ্বিগ্ন হতে বাধ্য করা, তাড়াহুড়া করা, সৈন্য সরিয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ করে দোনবাসে আমাদের আক্রমণ বন্ধ করা, যে দোনবাসের মুক্তি আমাদের প্রধান ও প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন, ইউক্রেনের কুরস্কে ভালো প্রস্তুতি গ্রহণকারী ইউনিট পাঠিয়ে দোনবাসে মস্কোর অভিযান দ্রুততর হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।